প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ ভালো আছি। তা তোমাদের সাথে গত সপ্তাহের বাদ দিয়ে তার আগের সপ্তাহে স্ট্যাটিক্সের অনেকগুলো ক্লাস আমরা করেছি। আবার এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু করবো গতিবিদ্যা। হয়তো পরপর দুইটা চ্যাপ্টার আমি তোমাদের সাথে থাকতে পারি, 9.3 আর 9.4। এবং গতিবিদ্যার স্থিতিবিদ্যার সাথে গতিবিদ্যার অনেকটা মিল আছে। আমরা এই ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলোকে এনজয় করবে ইনশাল্লাহ। আসলে সব বিবেচনায় মার্কস খুলতে পারতেছি না বা খুললাম না, তো তোমরা ওটা স্বাভাবিকভাবে নেবে। আর যারা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার ক্লাস করার সময় প্রথম শর্ত বলেছিলাম যে একটা খাতা কলম সাথে থাকতে হবে, একটা বই থাকলে ভালো হয়, আর না থাকলে তো খাতা একটা কলম থাকতেই হবে। কারণ স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অন্য ম্যাথমেটিক্সের অন্য পার্টের থেকে একটু ডিফারেন্স, বাট প্রবলেমগুলো কিন্তু খুব সলভ করা সহজ কাজ। এবং আমরা বলেছিলাম যে নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক সলভ করলেই দেখা যায় সেখান থেকে আমরা কম বেশি সবই কমন পেয়ে যাই। তো যাই হোক, আমাদের ক্লাসের ভিতরে চলে যাই ইনশাল্লাহ। আমরা আজকের চ্যাপ্টার হচ্ছে সমতলে বস্তু কণার গতি। সমতলে বস্তু কণার গতি বা চলমান গতিপথ, একটার থেকে চারটা চ্যাপ্টার মোট। আমরা 9.1, 9.3, 9.4, 9.5। আর অনেক বইতে এস ইউ আহমেদের বইতে এরকম আছে, 9.1, 9.3, 9.4, 9.5। আবার কোনো কোনো বইতে চারটা আলাদা লেখা আছে, 9.1, 9.2, 9.3, 9.4। এই এস ইউ আহমেদের 3 যেটা, সেটা অন্য বইতে হয়তো 9.2-তে অনেক জায়গায় লিখছে, একই চ্যাপ্টার। আমরা গতিবিদ্যা এই চারটা চ্যাপ্টার করলে ইনশাল্লাহ একটা সিকিউ পাবো, কিছু এমসিকিউ পাবো, ভর্তি পরীক্ষার উপযোগী অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের গতিবিদ্যা বিষয়টা একটু বুঝবো। আমরা স্থিতিবিদ্যা যখন করেছি সেই সময় গতিবিদ্যার কথা বলেছিলাম। স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা উভয়টি হচ্ছে বলবিদ্যারই একটা পার্ট, আর বলবিদ্যা হচ্ছে বল সংক্রান্ত বিদ্যা। এখন এই গতিবিদ্যার মধ্যে যেটা থাকবে, গতিবিদ্যা কি জিনিস? আমরা যেহেতু বলেছি বলবিদ্যাটা হচ্ছে বল সংক্রান্ত বিদ্যা, আর সেই বল সংক্রান্ত বিদ্যা যে গতিবিদ্যা, গতিবিদ্যাটা হচ্ছে কোনো বস্তুর উপরে যদি গতিশীল কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, এবং গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে পারিপার্শ্বিকের সাপেক্ষে ওই বস্তুর যে অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটতে চায়, এইটা গণিতের যে অংশে থাকে সেটা হচ্ছে গতিবিদ্যা। আমি আবার বলছি, কোনো গতিশীল বস্তু থাকবে, সেই গতিশীল বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে পারিপার্শ্বিকের সাপেক্ষে ওই গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটতে চায়, সেই পরিবর্তন যে ঘটবে সেটা হচ্ছে গণিতের যে অংশ আলোচনা করবে সেটা হচ্ছে গতিবিদ্যা। তার মানে এখানে বস্তুটা থাকবে গতিশীল। দেন আমাদের কথা ছিল সমতলে বস্তু গতিপথ। এখানে এই গতি বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা সংজ্ঞা বা কিছু জিনিস আমাদের একটু টুকটাক মনে করতে হবে। আমরা এগুলো আগেও জানি, তারপর একটু জাস্ট মনে করাই দেয়া। যেমন 1 নম্বরে আমরা জানি কি সরণ। তোমরা ফিজিক্স হোক অন্য সব জায়গায় আমরা শিখেছি। আমরা 1 নম্বরে সরণ জিনিসটাকে একটু বুঝবো। সরণ হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যখন তার অবস্থার পরিবর্তন ঘটে, আর এই অবস্থার যখন পরিবর্তন ঘটে সেটি হচ্ছে সরণ। তাহলে অবস্থার পরিবর্তন ঘটা বলতে সময়ের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে একটা নির্দিষ্ট দিকে, এবং সেই নির্দিষ্ট দিকে যখন সময়ের পরিবর্তনের ফলে ফলে অবস্থার পরিবর্তন ঘটে সেটি হচ্ছে সরণ। এখন সরণের একটা একক আছে। আমরা যখন সরণ বলবো, সরণ আমরা সবসময় 3টা পদ্ধতিতে একক জানি এই সরণের ফলে। একটা হচ্ছে এমকেএস, আরেকটা হচ্ছে সিজিএস, আরেকটা হচ্ছে এফপিএস। আমরা যতগুলা আমাদের কাছে 3টা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া হচ্ছে সিজিএস, এমকেএস, সিজিএস আর এফপিএস। তাহলে সরণ যেহেতু দূরত্ব, এই জন্য এর একক হচ্ছে মিটার। এমকেএস এ মিটার কেন বলা হয়েছে? এমকেএস, তাহলে এই জন্য এর একক হচ্ছে মিটার। এমএস এ মিটার বোঝানো হয়েছে, সিতে সেন্টিমিটার, তাহলে সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার, আর এফপিএস হচ্ছে ফুট। আমরা যখন সরণ ইউজ করব, এই সরণের ক্ষেত্রে 3টা একক ইউজ করতে পারবো। যখন এফপিএস পদ্ধতিতে পাবো তখন সরণের একক হবে মিটার,
সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি ফুট। ত্বরণের পরে আমরা জানবো বেগ। বেগ কি জিনিস? সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলি আমরা। আমরা সরণের পরে জানবো বেগ। বেগ কি জিনিস? যে বস্তুর অবস্থার পরিবর্তনের হার, যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে বস্তুর যে অবস্থার পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারকে আমরা বলি বেগ। তাহলে অবস্থার পরিবর্তনের হারকে যদি বেগ বলা হয়, তাহলে বেগের তিনটা পদ্ধতি এখানেও, এটা হচ্ছে এমকেএস, সিজিএস, আরটা হচ্ছে এফপিএস। তাহলে এমকেএস পদ্ধতিতে মিটার আছে, তাহলে অবস্থার পরিবর্তনের হারকে মিটার পার সেকেন্ড, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতি সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে ফুট পার সেকেন্ড। তাহলে বেগ তিন ধরনের পাওয়াটা, এফপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে যদি বেগ বলা হয়, বেগ হচ্ছে একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক। এখন বেগ সাধারণত আমরা কি বলেছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থার যে পরিবর্তন ঘটবে। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে আমাদের কাছে দুই ধরনের বেগ আছে, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। আমরা বেগ বলছি সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হবে। এখন এর ভিতরে সমবেগ কাকে বলবো? যদি যে বেগটা সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগটা অপরিবর্তিত থাকবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হলে সেটা হারকে বলবো বেগ। এখন এই বেগের মধ্যে যদি বেগটা সবসময় অপরিবর্তিত থাকে সেটা হবে সমবেগ। আর অসমবেগ কাকে বলবো? যদি বেগটা সব ভিন্ন ভিন্ন হয়, পরিবর্তনের হারটা বা বেগটা যদি ভিন্ন ভিন্ন হয়, সেটা যদি হবে অসমবেগ। এরপর আমরা ত্বরণটা একটু দেখবো। ত্বরণ তোমরা জানো, 3 নম্বরে বলেছি ত্বরণ। ত্বরণটা কি জিনিস? কোন একটা বস্তুর ক্ষেত্রে যদি বেগের পরিবর্তনের হারকে বলবো আমরা ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হারকে যদি ত্বরণ বলতে চাই, তাহলে বেগের পরিবর্তনের হার ত্বরণ যখন হবে, ত্বরণটা এখানে তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। তাহলে এমকেএস যখন থাকবে, এই ত্বরণের মধ্যে এমকেএস পদ্ধতি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে যদি বলা হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফপিএস পদ্ধতিতে আমরা ইউজ করব ফুট পার সেকেন্ড স্কোয়ার। তা আমরা এই জিনিসগুলো ত্বরণ, বেগ, সরণ এগুলো আগেও শিখেছি, জাস্ট একটু মনে করাই দেয়া, আমাদের এই জিনিসগুলো লাগবে। আর লব্ধি বেগ তো আমরা স্থিতিবিদ্যার ভিতরে শিখেছি, এখানে লব্ধি বেগটা লাগবে। এরপরে কিছু থিওরিক্যাল বিষয় আছে। আমরা আমাদের চ্যাপ্টার মূলত বলেছি 4টা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে হয়তো আমি 9.3-তে 3টা ক্লাস তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। এই 3টা ক্লাসের মধ্যে আমরা প্রথম ক্লাসটা থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় ক্লাসটা প্রবলেম সলভ করব, তৃতীয় ক্লাসটা তো প্রবলেম সলভ করব। কারণ স্থিতিবিদ্যার ভিতর মূল চ্যাপ্টার 9.3। তোমরা 100% জেনে রাখো ইনশাল্লাহ 9.3 থেকে একটা কোশ্চেন আসবেই। তোমরা যে সিকিউ আনসার করবা, ভর্তি পরীক্ষায় যাবা, যেখানেই যাও, এই 9.3-র মধ্যে থেকে একটা কোশ্চেন থাকবে, অ্যানাদার বাকি চ্যাপ্টার মিলে বাকি, এবং একটা বলতে 4 মার্কসের, সেটা কিন্তু এটা কখনো গটাও হয়, কখনো খও হয়। আমরা এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। আমরা এই সরণ, বেগ, ত্বরণ এগুলো একটু আগেই আমরা শিখেছি, জাস্ট তারপর একটু মনে করাই দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কয়েকটা ফর্ম থিওরি জানি আমরা। 1 নম্বরে জানি ভি সমান সমান ইউ প্লাস এফটি। 2 নম্বরে আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এস। একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এফটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এস। আমরা এই 3টা থিওরি এই চ্যাপ্টার আমাদের থাকবে। তোমাদের কাছে একটা মনে করাই দিতে হয় বা বলতে হয়, আমরা যখন সৃজনশীল প্রসেসে ছিলাম না, সৃজনশীলের আগে যখন ছিলাম, তখন কিন্তু এই যে দুটো থিওরি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এস,
এই দুইটা থিওরির মধ্যে একটা থিওরি মনে করো 2020 সালে আসলো এস, তবে আবার 2021-এ গিয়ে ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস টু আসতো, আবার পরের বছর গ্যাপ দিয়ে এইটা পরের বছর আসতো, তার অল্টারনেটিভ বছর গিয়ে আবার এস আসতো। এই থিওরিটা একসময় এতটা ইম্পর্টেন্ট ছিল যে অল্টারনেটিভ করে একটা বছর পর একটা বছর আসতো। এই কারণে আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই থিওরিগুলো ইনশাল্লাহ পরীক্ষায় যদি এখন হুবহু এরকম আসবে না, তারপর আমাদের চ্যাপ্টারের নলেজের স্বার্থে আমরা থিওরিগুলো ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। আমরা ফার্স্টে ভি সমান ইউ প্লাস এফ টিটা কিভাবে আসে এটা একটু দেখবো। ভি সমান ইউ প্লাস এফ টি, মনে করো ও থেকে এক্স একটা বস্তুর গতিপথের এ বিন্দু থেকে একটা বস্তু কণা ইউ আদিবেগে যাত্রা শুরু করলো। এখান থেকে পি বিন্দুতে গিয়ে যখন পৌঁছালো বস্তুটা, তখন সে ভি বেগ অর্জন করলো এবং এর অতি নিকটে একটা বিন্দু কণা ধরলাম কিউ। আচ্ছা, আমরা বলেছি ও থেকে এক্স একটা গতিপথ, এই গতিপথের এ বিন্দু থেকে একটা বস্তু কণা যাত্রা শুরু করলো ইউ আদিবেগে। যখন বস্তু কণাটা ইউ আদিবেগে যাত্রা শুরু করবে, তখন একটা নির্দিষ্ট টি সময় পরে, মনে করলাম আমরা টি সময় পরে এ থেকে পি পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ এ থেকে পি এই দূরত্বটা হলো এস। এ থেকে পি পর্যন্ত যখন এই দূরত্বটা থাকবে, এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগলো মনে করো টি সময়, সময়টা হচ্ছে টি সময়। টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটা পি বিন্দুতে গিয়ে পৌঁছে ভি বেগ অর্জন করবে। আর ঠিক পি এর অতি নিকটে আরেকটা বিন্দু কণা ধরা হলো কিউ, যেখানে পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত যে এই পথটা থাকবে, এই পি কিউ এই পথটা হবে অতি শর্ট ডিস্টেন্স, অতি ক্ষুদ্রতম, যে ডিস্টেন্সটাকে আমরা বললাম ডেল এস। তার মানে কি দাঁড়াইলো, এ বিন্দু থেকে বস্তু কণাটা যাত্রা শুরু করবে, এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করার পরে বস্তু কণা যখন যাত্রা শুরু করলো টি সময় পরে বস্তুটা পি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। যদি পি বিন্দুতে গিয়ে পৌঁছায়, তখন তার একটা বেগ অর্জন করবে ভি। আর যখন ভি বেগ অর্জন করার পরে এই এ থেকে পি পর্যন্ত এস পথ সময় লাগলো তার টি। পি বিন্দুর অতি নিকটে একটা বিন্দু কণা ধরলাম কিউ, যেখানে পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটা হলো পি থেকে এ থেকে পি পর্যন্ত, এ থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটা হবে এস প্লাস ডেল এস। এবং এ থেকে কিউ এই পথটা অতিক্রম করতে সময় লাগলো বস্তু কণাটির টি প্লাস ডেল টি। তাহলে এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করেছে টি বিন্দুর সময় পরে যখন টি প্লাস ডেল টি, তাহলে বস্তু কণাটাকে যদি আমরা ত্বরণ বের করতে যাই এফ, শিক্ষার্থীর এক্ষেত্রে একটা মাথা মনে রাখতে হবে, আমরা যে এই ডেল টির মানটা বলেছি, পি থেকে কিউ পর্যন্ত যে পথটা অতিক্রম করেছে ডেল এস, এই সময় দূরত্বটা অতি নগণ্য। আর এই অতি ক্ষুদ্রতম বা অতি নগণ্যতম দূরত্ব অতিক্রম করতে যে সময়টা আমরা ইউজ করেছি ডেল টি, সে সময়টা হচ্ছে অতি শর্ট টাইম, যার কারণে শর্ট টাইমটাকে আমরা শূন্যর সাথে তুলনা করতে পারি। যদি শূন্যের সাথে তুলনা করা হয়, যে ত্বরণ যদি আমরা বলি, তাহলে এখন এই বস্তু কণাটার ক্ষেত্রে পি বিন্দুতে যখন পৌঁছাইছে তখন তার বেগ হলো ভি। তাহলে এ থেকে কিউ পর্যন্ত যখন এই পথটাকে যাবে, তখন তার বেগ হলো পি বিন্দুতে বেগ, আমরা একটু লিখে নিই, পি এর ক্ষেত্রে বিন্দুতে বেগ ছিল ভি, আর কিউ বিন্দুতে বেগটা হবে কত, ভি প্লাস ডেল ভি। তাহলে পি কিউ এর ক্ষেত্রে বেগের বেগের পরিবর্তনটা কত হবে, তোমার পরিবর্তিত বেগ হচ্ছে ভি প্লাস ডেল ভি, আর পূর্বের বেগ ছিল ভি। এটা হচ্ছে পি আর কিউ এর ক্ষেত্রে বেগের পরিবর্তন। তখন আমরা যদি ত্বরণটা বের করতে চাই, ত্বরণ এফ ইকুয়ালস টু, আমরা ত্বরণের সংজ্ঞা একটু বলেছিলাম কি, বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনটা কত ছিল, ভি প্লাস ডেল ভি মাইনাস ভি, পরিবর্তনের হার। আর সেখান থেকে সময়ের পরিবর্তন কত ছিল দেখো, সময়ের পরিবর্তনটা এখানে ছিল টি প্লাস ডেল টি মাইনাস টি। তাহলে টি টি বাদ দিলে থাকে ডেল টি, হলো সময়ের পরিবর্তন, এই সময়ের পরিবর্তনটা হবে ডেল টি। এখন আমরা এই সময়ের পরিবর্তনটা বলেছিলাম এত নগণ্য, যেটাকে লিমিট ডেল
টি টেন্স টু শূন্যর সাথে তুলনা করা যাচ্ছে। আমরা সবার পরিবর্তনটা এতই নগণ্য যেটা শূন্যর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। আর এই শূন্যর সাথে কম্পেয়ার করলে কি লেখা যায়, এফ ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু শূন্য হইলে এখানে থাকে ডেল ভি বাই ডেল টি। এখন আমরা জানি যখন লিমিটটা উঠাই দেবো এটাকে লেখা যায় ডিভি বাই ডিটি, দেন এফ ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিভি। শিক্ষার্থী আমরা যদি এখন এটা ইন্টিগ্রেশন করি, the integration of f into dt integration of dv, এখন টি এর সাপেক্ষে এখানে তাহলে এ থেকে পি পর্যন্ত যখন টি এর মানটা বলবো তখন টি এর মানটা ইনিশিয়াল ছিল 0, এখানে গিয়ে পি বিন্দুতে পৌঁছে তার টি বেগ অর্জন করছে, তার মানে লিমিটটা হবে 0 থেকে টি। আমি আবার বলছি, এ বিন্দু থেকে বস্তু কণাটি যখন যাত্রা শুরু করেছিল তখন আদিবেগ ছিল আর সময় ছিল 0 ইনিশিয়াল টাইম থেকে যখন পি বিন্দুতে গিয়ে বস্তুটা যখন পৌঁছাবে তখন সে টি সময় অতিবাহিত করেছে। আমরা এই কারণে বলতে পারি 0 থেকে টি হলো এফ এর মান। আর ভিটা হচ্ছে সে ভিবেগ অর্জন যখন করেছে তখন ভিবেগ অর্জন করা মানে কি, এখানেও ঠিক আদিবেগ ছিল ইউ আমার বস্তু কণার ক্ষেত্রে, আর শেষ বেগ হয়ে গেছিল ভি। এ বিন্দুতে আদিবেগ ইউ, দেন পি বিন্দুতে শেষ বেগটা ছিল ভি। যদি এটা ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এফ কনস্ট্যান্ট সংখ্যা ইন্টু টি ইন্টিগ্রেশন করলে টি টু 0 ইকুয়ালস টু, আর এখানে একটা ভি থাকবে ভি ইন্টু আপার লিমিট ভি বাই ইউ। তাহলে আমরা যদি এখান থেকে নিয়ে আসি টি এর মানটা বসাইলে এফ টি, আর আদি বেগ ছিল ভি মাইনাস শেষ বেগ ইউ, তাহলে ভি সমান সমান ইউ সামনে নিয়ে আসলে এফ ইন্টু টি ইকুয়ালস টু ভি, তার মানে আমরা লিখতে পারবো ইউ প্লাস এফ টি। এইটুকু হলো আমাদের ভি এর মান, ভি সমান সমান ইউ প্লাস এফ টি। প্রিয় শিক্ষার্থী, আমাদের কথা ছিল আমরা শেষ বেগ ভি এর মান হবে আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। আমরা এই প্রমাণটা দেখেছি, তোমরা এটা ফিজিক্সও শিখেছ আমার মনে হয়। তারপরে জাস্ট আমাদের যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত আমরা দেখলাম। আমরা এরপরে দেখব এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তা ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার জিনিসটা দেখবো, তাহলে শেষ করো, যাদের মধ্যে লিখতেছে একটু শেষ করে নাও। আমরা আজকের ক্লাসটা থিওরিগুলো করে সময় পেলে কিছু প্রবলেম সলভ করব, আর এরপরে তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ প্রবলেম আমরা সলভ করব। 2 নম্বরে ছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এই কথা মানে কি, দেখো ও থেকে এ, ও থেকে এক্স আর বরাবর একটা বস্তু কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। মনে করো পিতে পৌঁছাবে, যখন এ থেকে যাত্রা শুরু করলো ইউ আদি বেগে, পি বিন্দুতে পৌঁছাবে ভি বেগ অর্জন করলো, এখানে থাকে কিউ ভি প্লাস ডেল ভি। আচ্ছা, আমরা কি বলেছি, ও বিন্দু থেকে একটা বস্তু কণা ও এক্স বরাবর যাত্রা শুরু করার পরে এ বিন্দু থেকে স্টার্ট করলো, এ বিন্দুতে ইউ আদিবেগে স্টার্ট করলে বস্তু কণাটি টি সময় পরে গিয়ে পি বিন্দুতে পৌঁছাবে, আর টি সময় পরে যখন পি বিন্দুতে পৌঁছাবে তখন পি বিন্দুতে গিয়ে তার বেগ অর্জন করলো ভি। দেন পি এর অতি নিকটবর্তী একটা বিন্দু ধরলাম আমরা কিউ, যেখানে পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা অতি নগণ্য। আমরা বলেছি এ থেকে পি পর্যন্ত এই পথটুকু হলো এস, আমার অতিক্রম করতে সময় লাগলো টি, আর পি থেকে কিউ পর্যন্ত এই জায়গাটুকু আমরা অতি নগণ্য ডেল এস ধরলাম, অতিক্রম করতে সময় লাগলো ডেল টি। পি বিন্দুতে আদি বেগ ছিল ভি, কিউ বিন্দুতে শেষ বেগ হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি। পি বিন্দুতে সময় টি ডেল্টা টি আর এস, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ থেকে কিউ পর্যন্ত এই পথটা হচ্ছে এস প্লাস ডেল্টা এস, আর
সময়ের পরিমাণটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি। এ পর্যন্ত সব আগেই কথা বলেছি, একটু বোঝার কথা। এখন পি বিন্দুতে বেগ যদি ভি হয়, বেগ ভি হলে আমরা কি লিখতে পারবো? ভি ইকুয়ালস টু, আমরা বেগ সমান সমান কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে তোমার পি কিউ এর মধ্যে দূরত্ব কত ছিল? এস প্লাস ডেল এস মাইনাস এস, সময় কত ছিল? ডেল টি। এটা যদি দূরত্ব বাই সময় বলি আমরা, এখান থেকে বলা যাবে ভি ইকুয়ালস টু এস কাটা গেলে থাকে ডেল এস বাই ডেল টি। তাহলে এখন এখান থেকে যে টাইমটা আমরা বলেছিলাম, টাইমটা ছিল অতি নগণ্য বা অতি ক্ষুদ্রতম, যেটাকে আমরা বলছি লিমিট ডেল টি টেন্স টু শূন্য। তো বেগ ভি ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু শূন্য হইলে এইখানে থাকে ডেল এস বাই ডেল টি। ডেল টি টেন্স টু শূন্য হলে আমরা কি বলতে পারি? এখান থেকে দেখো ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। ঠিক আছে, এর মানে কি? ভি ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিএস। তাহলে পি বিন্দুতে বেগ হচ্ছে ভি ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিএস। যদি এটা ডিএস থাকে, আমরা এখন বোথ সাইড এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন যদি করা হয় ইকুয়ালস টু ভি ইন্টু ডিটি, টি এর সাপেক্ষে বাম দিকে করলে 0 থেকে টি ছিল আপার লিমিট, আর ইন্টিগ্রেশন ডিএস 0 থেকে এস ইন্টু ডিএস। আমরা আবার বলছি, এই পর্যন্ত সবাই বোঝার কথা। যদি এটা ঠিক থাকে, তাহলে বাম দিকে ইন্টিগ্রেশন করছি, যেহেতু ভেরিয়েবল হচ্ছে টি টি, সুতরাং টি এর সাপেক্ষে, তার মানে এ বিন্দু থেকে যখন যাত্রা করেছিল তখন আদি বেগ ছিল আর সময় ছিল 0, আর যখন পি বিন্দু থেকে পৌঁছালো তখন সময় লাগলো টি। তাহলে 0 থেকে টিটা হচ্ছে আমাকে সময়ের পার্থক্য। আর দূরত্ব বা এস কিরকম ছিল? এ বিন্দু থেকে যখন সে স্টার্ট করছে দূরত্ব ছিল 0, এ থেকে যখন সে পি বিন্দু থেকে পৌঁছালো তখন তার দূরত্বের মানটা হলো এস। যদি এটা ঠিক থাকে, তাহলে এই কারণে আমরা বলতে পারি এই ভি যখন থাকবে কনস্ট্যান্ট সংখ্যা টি, এখান থেকে টি টু 0 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এখানে এস থাকলো ইন্টু এস টু 0। এই পর্যন্ত সবাই বোঝার কথা। আমরা আরেকটু কাজ করে নিতে পারতাম এখানে। আচ্ছা, আমরা একটু এই লাইনটা একটু পরে লিখে যান। এটার থেকে আমরা ভি এর একটা মান জানি। আমরা একটু আগে শেষ করে আসছিলাম ভি সমান ইউ প্লাস এফ টি। আমরা যে এই কাজটা করতাম 0 থেকে টি, ভি সমান ইউ প্লাস এফ ইন্টু টি ইন্টু ডিটি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে এস ইন্টু ডিএস। এখন টি এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব, ইউ ঠিক আছে, এখানে একটা টি আসবে কনস্ট্যান্ট, প্লাস এফ কনস্ট্যান্ট ঠিক আছে, শুধু টিকে ইন্টিগ্রেশন করলে তোমরা জানো টি স্কোয়ার বাই 2। আবার বলছি, এই যে ইউ এর মানটা আছে, ইউটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, সো ইউ এর সাথে, কারণ টি এর সাপেক্ষে ইউ কনস্ট্যান্ট হইলে আমরা এখানে শুধু টি পাবো, প্লাস এফ ঠিক আছে, এই টি এর সাথে টি স্কোয়ার বাই 2, আপার লিমিট হলো টি, লোয়ার লিমিট 0। এখানে থাকে ডিএস, যখন ডিএস থাকবে এই ডিএস এর মধ্যে একটা ইন্টিগ্রেশন করলে এস ঠিক আছে, এখানে এস টু 0। এটা যদি আমরা বসাই দেই, টি এর জায়গায় ইউ টি ঠিক আছে, প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এস ঠিক আছে, তার মানে আমরা কি পাইলাম? এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার দিস ইয়ার। এটা হচ্ছিল আমাদের কাছে যে একটা বস্তু কণা যখন থাকবে, আমরা এই বস্তু কণাটার ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আমরা এই প্রমাণটা শেষ করলাম। একটু যারা লিখতেছে একটু তাড়াতাড়ি লিখে নেওয়া যান। একটু লেখার তাড়াতাড়ি লিখতে যাওয়া শেষ করে দাও। আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করবো। প্রবলেমগুলো তো কঠিন না, খুবই সহজ, যদি তোমরা একটু মনোযোগ থাকো। সেক্ষেত্রে থিওরিগুলো শেষ করে তারপরে শুরু করতে হবে ইনশাল্লাহ।
আমরা 3 নম্বরে শিখলাম ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু এফ এস। আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এফ এস দেখব। তাহলে সেম একটা চিত্র নিব। এটা ও থেকে এক্স এ বিন্দু থেকে একটা বস্তুকণা ইউ আদি বেগে যাত্রা করলো, পি বিন্দুতে গিয়ে পৌঁছাবে, কিউ বিন্দুতেও গিয়ে পৌঁছাবে। তাহলে এইখানে গিয়ে ভি হলো, আর এটা হলো ভি প্লাস ডেল্টা ভি। এই এ থেকে আগের মতো পি পর্যন্ত দূরত্ব হলো এস, সময় লাগবে টি। আর এ থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটা হলো এস প্লাস ডেল্টা এস, সময় লাগবে টি প্লাস ডেল্টা টি। আমরা আবার বলছি, এ বিন্দু থেকে ইউ আদি বেগে বস্তু যাত্রা করে পি বিন্দু যখন পৌঁছাবে তখন সে ভি বেগ অর্জন করলো। যখন ভি বেগ অর্জন করবে, পি এর নিকটবর্তী একটা বিন্দুকণা বা বস্তুকণা ধরা হলো কিউ। যদি একটা বস্তুকণাকে ধরা হয় কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা বলছি আমরা অতি নগণ্য বা অতি ক্ষুদ্র। তাহলে এই ক্ষেত্রে পি থেকে কিউ পর্যন্ত এই পথটা হলো ডেল এস, আর পি থেকে কিউ পর্যন্ত বেগের পরিবর্তনটা কত হবে? এই বেগের পরিবর্তন ছিল ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ভি। এটা হলো বেগের পরিবর্তন। সময়ের পরিবর্তনটা কিরকম হবে? এইখানে গিয়ে সময় ছিল টি প্লাস ডেল্টা টি মাইনাস টি। দূরত্বের পরিবর্তন কিরকম হবে? এস প্লাস ডেল এস মাইনাস এস। এই কথাবার্তাগুলো আমরা আগে অনেকবার বলেছি, এই জন্য সংক্ষেপে দেখাচ্ছি। তাহলে বস্তুকণাটা এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করে পি বিন্দুতে গিয়ে পৌঁছাবে তখন তার একটা ত্বরণ থাকবে। ত্বরণ সমান সমান কি হবে? আমরা যদি ত্বরণ বের করতে চাই, এফ। ত্বরণ সমান সমান আমরা কি জানি? বেগ পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন কিরকম ছিল? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 হইলে বেগের পরিবর্তন ভি প্লাস ডেল ভি মাইনাস ভি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন হচ্ছে ডেল টি। একটাবারে লিখলাম। আমরা এখান থেকে একটু বললে এফ ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 যদি বলি, তাহলে ডিভি বাই ডিটি। আমরা যখন লিমিটটা তুলে দেব, এই মানটা এফ সমান সমান ডিভি বাই ডিটি। এটা হচ্ছে ত্বরণের মান। আমরা যখন ত্বরণ বের করতে যাব, ত্বরণের পরে ডিভি বাই ডিটি হচ্ছে পি বিন্দুতে বেগের মানটা হচ্ছে, আমরা ত্বরণটা পেয়ে গেছি। আবার পি বিন্দুতে বেগ ভি ইকুয়ালস টু বেগ সমান সঙ্গে দূরত্ব বাই সময়। তার মানে আমরা এটাও দেখাইছি আগে, লিমিট ডেল টি টেন 0 হইলে ডেল এস বাই ডেল টি ডিএস বাই ডিটি। তাহলে বেগের মানটা হচ্ছে ডিএস বাই ডিটি। আমরা যদি এখান থেকে চাই তাহলে ভি ইকুয়ালস টু ডিএস ডিভি বাই ডিটির মানটা তৈরি করতে যাচ্ছি। আমরা ডিএস বাই ডিভি লিখলাম একটা। তাহলে ডিভি বাই ডিটি আসে কিনা, অর্থাৎ আমি ডিভি বাই ডিটি এফ এর ভ্যালু বা ত্বরণের ভ্যালু, আমরা ত্বরণের মানটা ইউজ করব। এই ত্বরণের মানটা ইউজ করার জন্য আমরা ডিভি বাই ডিটি লিখলাম। আর এখানে ছিল ডিএস বাই ডিটি। তাহলে এই ডিভি ডিভি যদি বাদ দিয়ে ডিএস বাই ডিটি থাকে, এই ভি এর মানটা ঠিক থাকে। তাহলে আমরা এই পর্যন্ত লেখার পরে আমরা আরেকটু মডিফাই করলে ভি ঠিক আছে, ডিএস বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিটির মানটা হচ্ছে এফ। ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু এফ ইন্টু ডিএস। এফ ইন্টু যদি ডিএস বলি বা বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে ভি ইন্টু ডিভি ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস। তাহলে এখানে ভি ইন্টু ডিভি যখন থাকবে, এখন ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে কি? আদি বেগ ছিল ইউ, শেষ বেগটা হলো ভি। সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে কি? স্টার্টিং থেকে দূরত্ব ছিল এস, এখানে ছিল এ বিন্দুতে দূরত্ব ছিল 0, পি বিন্দুতে গিয়ে দূরত্ব হলো এস। তো 0 থেকে এস। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমরা ওটাই দিয়ে নিয়ে আসি। তাহলে ভি কে ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2,
দেন আপার লিমিট ছিল ভি, লোয়ার লিমিট ছিল 0 ইকুয়ালস টু এফ। ঠিক আছে, তাহলে এফ কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এফ ইন্টু এখানে ছিল এস, এস থেকে 0। আমরা যে মানটা পাই এফ ইন্টু এস যখন পাবো, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু আদি লিমিট, আমি একটু মিস্টেক করেছি, এখানে 0 না, এটা হবে ইউ। আচ্ছা, এটা ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এফ ইন্টু এস এর মানটা বসাইলে। তো আমাদের শর্ত ছিল যদি এটাকে একটু মডিফাই করা হয়, ভি স্কোয়ার ইকুয়ালস মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এফ এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এস। এটা হলো আমার ভি স্কোয়ারের মান, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এফ এস। আমরা এই কটা জিনিসকে আমরা 3টা প্রমাণ শিখে নিচ্ছি ইনশাল্লাহ। আমাদের কাছে এই 3টা প্রমাণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রমাণগুলো যদিও পরীক্ষায় হুবহু আসবে না, আমাদের নলেজের জন্য বা চ্যাপ্টারের ডিপথের জন্য এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, একটু লেখা নেওয়া শেষ করে থেকে। আচ্ছা, এখান থেকে আচ্ছা এই 3টা থিওরি খুবই জরুরি ছিল, একটু তাড়াতাড়ি করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলেছিলাম গতিবিদ্যার 4টা চ্যাপ্টার। গতিবিদ্যার 4টা চ্যাপ্টার অবস্থানগুলো কিরকম, থিওরি শেষ অঙ্কগুলো ঢুকতে চাইলে তার আগে একটু আমাদের জানতে হবে যে আমরা এই গতিবিদ্যার 4টা চ্যাপ্টারে কি জিনিস শিখবো বা কি বিষয় আছে। আমরা যদি একটা কার্ভ দেখি, এটা 0 মনে করে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কথা ছিল সমতলে বস্তুকণার গতিপথ। আমাদের কিন্তু সব কটা চ্যাপ্টারে একই কথা, সমতলে বস্তুকণার গতিপথ। তার মানে কি বস্তুর গতি নিয়ে কথাবার্তা থাকবে। যেহেতু বস্তুকণার গতিপথ আছে, সেহেতু বস্তুর গতি নিয়ে আমাদের কথাবার্তা শিখতে হবে বা আমরা শিখবো ইনশাল্লাহ। তাই এই বস্তুর যে গতিপথটা শিখবো, এখন এই বস্তুকণাটা কোথায় থাকবে বলছে? সমতলে চলমান বিন্দুর গতিপথ বা বস্তুকণার গতিপথ। এখন সমতলে বস্তুকণার গতিপথের মধ্যে কি কি আছে? আমরা যেমন প্রথম যে চ্যাপ্টারটা তোমরা শিখেছো, তোমাদের গত ক্লাস 2টা ক্লাসে রিদওয়ান স্যার তোমাদের করিয়েছে। এই চ্যাপ্টার 2টার মধ্যে কি ছিল? মনে করে একটা নদী পার হওয়া, তারপরে কি বলে একটা জাহাজ পূর্ব দিকে পশ্চিম দিকে অতিক্রম করা, এরকম দিক, মানে ঘটনাগুলো সবকিছু সমতলের উপরে ছিল। এরপরে আমরা এখন চ্যাপ্টার শুরু করেছি 9.2 অথবা 9.3, যেটাই বলি, কোনো বইতে 9.2, কোনো বইতে 9.3। এই ক্ষেত্রে কি বিষয় থাকবে? দেখো, এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আমরা সলভ করবো দেখবা, যেমন মনে করো একটা বাঘ একটা হরিণকে ধরার জন্য দৌড়াচ্ছে, অথবা একটা লোক একটা বাস ধরার জন্য সামনে দৌড়াচ্ছে। এইরকম ক্ষেত্রে ত্বরণ বা মন্দন এই জাতীয় যতগুলো ঘটনা থাকবে, তার মানে এই ঘটনাগুলো পাবো আমরা 9.3-র মধ্যে। তার মানে কি হলো? একটা বাঘ হরিণকে দৌড়াচ্ছে, এই কথার মানে কি? সমতলের উপর দিয়ে। আমাদের কথা ছিল সমতলে। তাহলে যে ঘটনাগুলো থাকবে, বাস বা ট্রেন এক স্টেশন থেকে ছেড়ে অপর স্টেশনে গিয়ে দাঁড়াচ্ছে, একটা লোক একটা বাস ধরার জন্য চেষ্টা করতেছে, অথবা একটা হরিণ সামনে আছে, একটা বাঘ পিছনে আছে, বাঘ হরিণকে ধরার জন্য চেষ্টা করতেছে, এই জাতীয় যতগুলো ঘটনা এইরকম নিয়ে আমরা যেগুলো শিখবো, এইগুলো হচ্ছে 9.3 প্রবলেম। তার মানে এরা সবাই আনুভূমিক বা সমতলের উপর দিয়ে এই দিকে কোনো ঘটনা রয়েছে। তাহলে 9.3 বা 9.2 এর অবস্থানটা সেরকম যে ভূমির উপরের যে কোনো ঘটনা। দেন আমাদের শিখতে হবে 9.4। 9.4-এর মধ্যে আমরা কি শিখবো? মনে করো কোনো একটা বস্তুকণাকে ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করলাম, অথবা শূন্য থেকে ভূমিতে চলে আসলো। তাহলে কোনো বস্তুকণাকে যদি আমরা ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করি, আবার কোনো বস্তুটা যদি শূন্য থেকে ভূমিতে চলে আসে, তার মানে কি সমতলের থেকে শূন্যে যাবে
শূন্য থেকে ভূমিতে আসবে। তাই আমরা এই ভূমি থেকে মনে করো একটা পাথরকে নিক্ষেপ করলাম, অথবা কিরকম একটা ভূমির উপরে একটা গোলা নিক্ষেপ করা হলো, অথবা মনে করো একটা এরোপ্লেন থেকে একটা বোমা নিক্ষেপ করা হবে, অথবা একটা বেলুন থেকে একটা ভারী পাথরকে ছেড়ে দেওয়া হলো। আমরা এই জাতীয় যতগুলো ঘটনা করব, আবার বলছি, এই 9.3 মধ্যে থাকবে ভূমির উপরে চলমান কোনো বস্তু চলছে, একটা ট্রেন চলতেছে, একটা লোক একটা বাস ধরার চেষ্টা করতেছে, একটা বাঘ একটা হরিণকে ধরার চেষ্টা করতেছে, এই জাতীয় ঘটনাগুলো সব 9.2 এর মধ্যে শিখব। মানে বলবিদ্যার পার্থক্য, চ্যাপ্টারগুলোর যে ডিফারেন্স বা পার্থক্যটা আমরা কিভাবে মাথায় রাখবো সেটা বলছি। সেকেন্ডলি আমরা কি বললাম, একটা বস্তু কণাকে ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করা হলো, অথবা শূন্য থেকে একটা এরোপ্লেন থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো, পাথরটা নিচে আসলো, অথবা চলন্ত একটা উড়ন্ত বেলুন থেকে একখণ্ড পাথর ছেড়ে দেওয়া হলো, পাথরটা একটা সময় পরে ভূমিতে এসে পৌঁছাবে। এই জাতীয় যতগুলো ঘটনা থাকবে আমাদের ভূমি থেকে শূন্যে বা শূন্য থেকে ভূমিতে, আমরা ভূমি থেকে শূন্য নিক্ষেপ করতে পারি, শূন্য থেকে ভূমিতেও পাঠাতে পারি। এই জাতীয় যতগুলো ঘটনা থাকবে এই সকল ঘটনাগুলো আমরা আলোচনা করব 4.9.4 এর মধ্যে। তার মানে কি, আনুভূমিক ঘটনা গেল, ভূমি থেকে শূন্যের ঘটনা গেল। এখন যদি প্রধান আমরা বলি একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, বস্তুটা আনুভূমিকও যাবে না, উলম্বেও যাবে না, এই দুইটার মাঝখান থেকে যাবে, এই জাতীয় একটা ঘটনা, দ্যাট ইজ প্রাস, ঠিক আছে, বা প্রক্ষেপক। অর্থাৎ একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব, এই নিক্ষিপ্ত বস্তুটা আনুভূমিক বরাবর চলবে না, উলম্ব বরাবর চলবে না, দুটোর মাঝখান থেকে যদি অতিক্রম করে, এখান থেকে বস্তুটা ইউ বেগে নিক্ষেপ করা হলো, একটা নির্দিষ্ট সময় পর এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এই ভূমি থেকে এসে ভূমি যখন পৌঁছাবে তখন এই জাতীয় যে ঘটনাগুলো থাকবে এই ঘটনাগুলোর নাম হচ্ছে প্রক্ষেপক বা নিক্ষিপ্ত বস্তুর গতিপথ নিয়ে কথাবার্তা। তাহলে এটা হলো আনুভূমিক বরাবর, এটা উলম্ব বা শূন্যের বিষয়। আর আনুভূমিক এবং উলম্ব দুটোর মাঝখান থেকে যে ঘটনাগুলো থাকবে এই ঘটনাগুলো শিখবো আমরা 9.5 এর মধ্যে। এইটা হলো 9.5, 9.3, 9.4। আমরা আশা করছি তোমার কথাটা বুঝতে পেরেছো যে আমরা তিনটা চ্যাপ্টারের পার্থক্য তোমাদের বইতে কিভাবে করেছে। যে আমরা তিনটা চ্যাপ্টার নিয়ে যেটা শিখবো সেটার কথা ছিল, আনুভূমি বা ভূমির উপরে ঘটনা ছিল 9.3, শূন্যের ঘটনা ছিল 9.4, আনুভূমিক এবং শূন্য থেকে যেখানে ভূমিতে এসে পৌঁছেছে সেটা ছিল 9.5। এই তিনটে ঘটনা নিয়ে আমাদের সকল বিষয় হচ্ছে সমতলে চলমান বস্তুর গতিপথ। আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। এখন ত্বরণ নিয়ে আমরা বলেছিলাম, এই যে ফর্মুলা তিনটা লিখেছি প্লাস, কিন্তু এর বাইরেও যখন বস্তুটার ঋণাত্মক দিকে অর্থাৎ মন্দন ঘটবে, বেগ হ্রাসের হার, বেগ বৃদ্ধির হারটা ছিল ত্বরণ আর হ্রাসের হারটা হচ্ছে মন্দন। অর্থাৎ আমরা এই ফর্মুলাগুলোই আমরা লিখতে পারবো আবার, ভি সমান সমান ইউ মাইনাস এফ টি, এস সমান সমান ইউটি মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার, 3 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার সমান সমান টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এস। আমরা এভাবে তো, জি আপনাদের এই পর্যন্ত সব ঠিক আছে। আপনারা কমেন্টস লেখছেন অসুস্থ বাজান না, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি, কিন্তু পারিপার্শ্বিক ইনভায়রনমেন্ট সব মিলিয়ে আমরা মাস্ক পরে রাখছি, অন্য কোনো কারণে নয়। আপনাদের যদিও একটু অসুবিধা হচ্ছে এজন্য আমি সরি বলছি, কিন্তু অসুস্থ না, আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে। আপনারা দোয়া করবেন যেন বাকি সময়টা আল্লাহ ভালো রাখে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পরিস্থিতিটা ওভারকাম করা খুবই আমাদের সবার জন্য জরুরি। এই জন্য যথাযথ সকল প্রকারের স্বাস্থ্যবিধি আমরা যথাযথভাবে মেনে চলব এবং প্রত্যেকে সচেতনতার সহিত সময়টা পার করবো ইনশাল্লাহ। যদি সবাই সচেতন থাকি তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম চলে যাই। আমরা এই যে প্রমাণগুলো, এটা পজিটিভ হলে, ধনাত্মক দিক হলে কি বলে ত্বরণ, বাকিটা হবে মন্দন। আর তিনটা চ্যাপ্টার আমাদের সামনে আছে, তিনটা চ্যাপ্টারকে আমরা এভাবে ক্লাসিফাই করেছি। আনুভূমিক বরাবর যতগুলো ঘটনা নিয়ে কথাবার্তা বলবো সেটা 9.3-তে পাবো, ভূমি থেকে শূন্যে যাবে বা শূন্য থেকে ভূমিতে আসবে এই জাতীয় যতগুলো ঘটনা ঘটবে সেগুলো 9.4, আর আনুভূমিক এবং অনুলম্ব দুটোর মাঝখান থেকে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হবে প্রাস জাতীয় ঘটনা 9.5। আমরা এই কটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আশা করি তোমাদের সাথে অন্তত 9.3, 9.4 এই দুইটা চ্যাপ্টার শেষ করব। আল্লাহ যেন এই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখে, আমরা সবাই মনোযোগী থাকি। আমরা এবার বইয়ের অঙ্কে চলে যাই, দু একটা প্রবলেম সলভ করি, কিছু সময় হাতে আছে, যতটুকু সম্ভব আমরা কাজে লাগাই।
তোমরা এসইউ আহমেদের যে বইটা আছে এই বইয়ের মধ্যে থেকে একটা অঙ্ক আমি আপাতত লিখে রাখলাম এখানে 7 অন 9.3 চ্যাপ্টার এর 7 অন আমরা এই প্রবলেমটা সলভ করব। বলা হয়েছে একটি এটা বুলেট তক্তাকে ভেদ করে এর গতিবেগ 1/10 অংশ হারায়। একটি বুলেট একটি তক্তা ভেদ করে গতিবেগের 1/10 অংশ হারায়। যদি 1/10 অংশ হারায় তবে বুলেটটি থামার পূর্বে কতগুলি তক্তা ভেদ করবে? কতগুলি তক্তা ভেদ করবে? এই ক্ষেত্রে এই কোশ্চেনটা বুয়েটেও আসছিল, আমরা ভর্তি পরীক্ষার সময় দেখেছি বুয়েটের বোধহয় 9-10 এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা, কোশ্চেনটা কি আমরা একটু বলি। বলছে একটা বুলেট নিক্ষেপ করব। যখন একটা বুলেট নিক্ষেপ করা হয় এখান থেকে এরকম একটা তক্তা আছে, আমি একটু একটা বুলেটকে তুমি নিক্ষেপ করলা, এই বুলেটটা নিক্ষেপ করার পরে সে যখন একটা তক্তা ভেদ করে তখন তার গতিবেগের 1/10 অংশ হারাবে। এখন কোশ্চেনটা ছিল বুলেটটা থেমে যাওয়ার পূর্বে আর কতগুলো তক্তা সে অতিক্রম করতে পারবে বা তক্তা ভেদ করবে। আবার বলছি, একটি তক্তা যখন এখান থেকে আমরা একটা বুলেটকে যখন নিক্ষেপ করি, বুলেটটা যখন নিক্ষেপ করার পরে বুলেটটা ওয়ালের ভিতরে ঢুকবে বা একটা তক্তার ভিতরে ঢুকবে, তাহলে যখন এই বুলেটটা যখন নিক্ষেপ করলাম, মনে করো বুলেটটার আদি বেগ হচ্ছে ইউ, আমরা ইউ আদি বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। যখন তক্তাটাকে নিক্ষেপ করা বুলেটটা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে বুলেটটা তক্তার উপরে আঘাত করবে, এর ফলে সে তক্তার ভিতরে প্রবেশ করা মানে কি তক্তা তার একটা বাধা দিচ্ছে, আর এই তক্তা যখন তাকে বাধা দিচ্ছে তখন তার বেগ কিছুটা হ্রাস পাচ্ছে। আর এই একটা তক্তা যখন সে অতিক্রম করবে তখন তার বেগের 1/10 অংশ হারাবে। তার মানে পূর্বের বেগ থেকে 1/10 অংশ সে হারাবে। এখন কোশ্চেন হচ্ছে সে বেগ থেমে যাওয়ার পূর্বে আর কতগুলো তক্তা সে অতিক্রম করতে পারবে বা করবে। কোশ্চেন নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, 10 মিনিট। আমরা একটা তক্তাকে ইউ আদি বেগে একটা বুলেটকে নিক্ষেপ করলাম। যখন একটা বুলেট নিক্ষেপ করা হবে ইউ আদি বেগে, তখন নিক্ষেপ করার মিনিংটা হচ্ছে বুলেটটা গিয়ে তক্তার উপর আঘাত করলো। বুলেটটা যখন তক্তার উপর আঘাত করবে তখন বুলেটটা তার কিছু বেগ হারাবে, তাহলে সে যে বেগটা হারাবে তার পূর্বের বেগের 1/10 অংশ সে হারাবে। এখন কোশ্চেন হচ্ছে বুলেটটা যখন থেমে যাবে তখন এর মধ্যে সে আর কতগুলো তক্তা ভেদ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম বুলেটের আদিবেগ, ধরি বুলেটের আদিবেগ ইউ, ইউ বেগটি সে বুলেট তক্তাটা গিয়ে আঘাত করলো। যখন সে একটি তক্তা ভেদ করলো তখন একটি তক্তা অতিক্রম করার পরে বেগ কত হবে? তার বেগের পূর্বের বেগ ছিল ইউ, সেখান থেকে সে u/10, অর্থাৎ তার যে বেগটা ছিল সেখান থেকে তার 1/10 অংশ সে হারালো। তাহলে একটা তক্তা ভেদ করার পরে তার বেগ থাকবে 9u/10। আমরা এটুকু বুঝছি কিনা? আমি আবার বলছি, আমরা একটা বুলেটকে নিক্ষেপ করলাম, বুলেটটা গিয়ে তক্তার উপরে বা ওয়ালের উপরে কোথাও যখন সে আঘাত করবে তখন তার আদি বেগ থাকবে, এই ইনিশিয়াল বেগটা হচ্ছে ইউ। এই বেগে ভিতরে কিন্তু সে ঢুকতে চেষ্টা করবে, কিন্তু যখন সে ভিতরে থেকে ঢুকতে চেষ্টা করবে ভিতর থেকে তার একটা বাধা দিবে, সেই বাধার ফলে এই ইউ বেগটা যখন সে আঘাত করলো এখানে সে ঢুকতে গিয়ে ওয়ালে যে তক্তা দ্বারা যে সে বাধা পেয়েছে সেই বাধার পরে তার বেগ হারাবে গতিবেগের 1/10। তো 1/10 যদি সে হারায় তাহলে তার পূর্বের বেগ থেকে এটা বিয়োগ করলে সেটা এই গতিবেগে
একটা তক্তা ভেদ করে যখন বের হয়ে যাবে এইখানে তখন তার বেগটা থাকবে 9u/10। এটুকু বুঝছি কিনা? তাহলে আদি বেগ হলো ইউ, একটা তক্তা অতিক্রম করার পরে তার বেগ হলো 9u/10। প্রিয় শিক্ষার্থীরা, যখন এরপরে বাকি তক্তাগুলো সে অতিক্রম করতে যাবে, তাহলে বাকি তক্তাগুলো অতিক্রম করার অর্থই হলো এই বাকি যে পথটা যাবে সেই পথের জন্য সে মন্দনে যাবে, বা শুরু থেকেই সে মন্দনে যাচ্ছে, কারণ সে বেগ হ্রাস করতেছে। তো এর ফলে যখন বলছে বাকি আর থেমে যাওয়ার পূর্বে, তার মানে কি, সে যতগুলো তক্তা অতিক্রম করবে ততগুলো সে বাধার সম্মুখীন হবে বা বেগ হ্রাস পাবে। আর বেগ হ্রাস পাওয়ার অর্থই হলো সে থেমে যাওয়ার পূর্বে অবশ্যই তার বেগটা যখন শূন্য হয়ে যাবে তখন সে আর বাকি কয়টা তক্তা অতিক্রম করতে পারছিল, এটা ছিল কোশ্চেন। তাহলে আমরা ধরে নিচ্ছি ত্বরণ মন্দনটা হচ্ছে বুলেটের মন্দন হচ্ছে এফ। তাহলে মন্দন যদি এফ হয় তাহলে আমরা কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 × এফ এস। এস বলতে তক্তা, তাহলে একটা তক্তার পুরুত্ব ধরে নিলাম আমরা এস বলতে, একটা তক্তার ক্ষেত্রে পুরুত্ব এস সমান ধরলাম ডি। একটা তক্তার পুরুত্ব যদি ডি ধরে নেই, তাহলে ভি স্কোয়ার ঠিক আছে ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 × এফ ডি। এখন তোমার যখন একটা তক্তা ভেদ করেছিল তখন তার আদি বেগটা কত ছিল? তার শেষ বেগ ছিল 9u/10 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 × এফ ডি। যখন একটা তক্তা অতিক্রম করবে তখন তার এই কন্ডিশনে থাকবে। এখান থেকে যদি আমরা এফ এর মানটা বের করতে চাই, তার মানে হচ্ছে 2f and d ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 81 u স্কোয়ার/ 100 ইকুয়ালস টু 100 থেকে বিয়োগ গেলে থাকে 19 u স্কোয়ার/ 100। দেন এখান থেকে আমরা যদি এফ এর মানটা জানতে চাই, তাহলে 19 u স্কোয়ার/ 100 × 2d। এটা এফ এর মানটা আছে 19 u স্কোয়ার/ 100d 2d। এটা যদি থাকে এফ এর মানটা, এটাই এফ মন্দন পেয়ে গেছি। এখন 19 u স্কোয়ার 2d যখন থাকবে এফ এর মানের পরে, আমরা এই মন্দনে কিন্তু একটা তক্তা অতিক্রম করছে, বা বস্তু বুলেটটা ওয়ালের ভিতরে বা তক্তার ভিতরে প্রবেশ করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই মন্দনে সে কিন্তু বাকি পথটা চলবে। এখন আমার কোশ্চেন ছিল, বা তোমাকে জানতে চেয়েছে, বুলেটটা থেমে যাওয়ার পূর্বে আর কতগুলো তক্তা ভেদ করবে। তাহলে ধরে নিলাম আমরা, ধরি এনটি বা এন সংখ্যক তক্তা ভেদ করবে। তাহলে এন সংখ্যক তক্তা যদি ভেদ করে, আমরা একটা তক্তার পুরুত্ব ধরছিলাম ডি, তাহলে সে যে পথটা অতিক্রম করবে এস সমান এন ইন্টু ডি। অর্থাৎ এই একটা তক্তা ভেদ করার পরে এইখানে তার বেগ ছিল 9u/10। এই বেগে কিন্তু সে বাকি পথটা ঢুকবে, এবং সেই ক্ষেত্রে ঢোকার পূর্বে তার শেষ বেগটা যখন শূন্য হয়ে যাবে, এইখানে যতগুলো তক্তা বা পুরুত্ব অতিক্রম করবে সেটা হলো এন ইন্টু ডি। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 × এফ এস। এটা ভি স্কোয়ার মানে কি, শেষ বেগ শূন্য, ইউ স্কোয়ার আদি বেগ। তোমার এইখানে ছিল ইউ, এই পরের অংশটা হলো কত, 9u/10 হোল স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ারের মানটা হলো 9u/10 এর হোল স্কোয়ার মাইনাস 2 × এফ এস। এফ এর মানটা কত হবে দেখেন, এই এফ ইন্টু এস, এফ এর একটা মান আমরা জানি এফ ইন্টু এস। আমাদের কথা বের করতে ছিল যে তোমাকে এস বলতে কি বোঝায়, কতগুলো তক্তা অতিক্রম করবে, এখানে এন ইন্টু ডি সংখ্যক তক্তা। তাহলে আমরা আর একটু সাজায় লিখতে চাইলে 2f ঠিক আছে এন ইন্টু ডি ইকুয়ালস টু 81 ইউ স্কোয়ার/ 100। আমরা এখান থেকে বলতে চাইলে আমরা এফ এর একটা মান জানবো, কি বলে ডি বার করবো, এন সংখ্যক তক্তা, এন এর মানটা। তাহলে 81 ইউ স্কোয়ার/ 100 বাই 2 ইন্টু এফ, আর এখানে একটা ডি নিয়ে আসলাম। এখান থেকে তোমার এফ এর মানটা আসছে, বসায় দিলে 81 ইউ স্কোয়ার বাই 200 মনে করো এফ। এফ এর মানটা হচ্ছে 19 ইউ স্কোয়ার বাই 200 ডি, আর এখানে তোমার একটা ডি আছে উপরে। আমরা এন এর মান যদি বের করতে চাই, এই সেট এখানে হবে
n ইকুয়ালস টু এই ডি এর মানটা কাটা যায়, তার মানে 81 ইউ স্কোয়ার বাই 19 ইউ স্কোয়ার। আমরা আর একটু কাজে লাগাইলে n সমান সমান 81 বাই 19। আমাদের কথা ছিল কতগুলো তক্তা ভেদ করবে, তাহলে থেমে যাওয়ার পূর্বে সে কতগুলো তক্তা ভেদ করবে, এটা ছিল আমাদের কোশ্চেন। তাহলে এখান থেকে ভাগ করলে কত পাবো, n এর মানটা ভাগ দাও, ভাগ দিলে যে সংখ্যাটা বেরোবে সে থেমে যাওয়ার পূর্বে তক্তাটি এতগুলো তক্তা সে ভেদ করবে। আমাদের এটাই মানে তক্তার সংখ্যা বের করতে বলেছিল। আমরা এই জাতীয় আমরা অনেক প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। তোমরা গত স্ট্যাটিক্সের ক্লাসগুলো দেখেছো, স্ট্যাটিক্সের আসলে একটু মানে ম্যাথের সময়টা বড় লেগে যায় বা জায়গাটা বড় লাগে, ডিনামিক্সে একই ধরনের, বাট এটা সত্য কথা যে যে কয়টা অঙ্ক করবে এই সিলেক্টিভের মধ্যে দেখা যাবে কমন পড়তেছে বা এগুলোই সবসময় কাজে লাগতেছে। এবং ভর্তি পরীক্ষা সহ কলেজের পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এই সিলেক্টিভ কিছু ম্যাথের মধ্যে থেকে আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। তা আমরা পরের ক্লাসগুলো ইনশাল্লাহ মনোযোগী থাকবো। আজকে সময় শেষ হয়ে গেছে আমাদের মনে হয়, আর যে সময় আছে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে হয়তো আর কোনো প্রবলেম ধরলে সেটা শেষ করা যাবে না। এই জন্য আমরা আশা করি ইনশাল্লাহ তোমরা পরবর্তী ক্লাসগুলোতে মনোযোগী থাকবে এবং ক্লাসগুলো যদি মনোযোগের সহিত এনজয় করো তা আমরা বিশ্বাস করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। এবং এটা একদম সত্য কথা যে আমরা এখানে যতগুলা 1 ঘন্টা বা একটা ক্লাসে যতটা প্রবলেম সলভ করতে পারি, আমরা কিন্তু রেগুলার ক্লাসে এই কটা প্রবলেম সলভ করতে পারি না। কারণ সেখানে টাইমিং, বিভিন্ন সীমাবদ্ধতা, তোমাদের মানে কথাবার্তা সবকিছু মিলিয়ে আমাদের এতটা সময় থাকে না। কিন্তু এখানে কিন্তু আমরা তার চেয়ে বেশি তোমাদের জন্য ইফেক্টিভলি করতে পারতেছি বা করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলোতে থাকবে, আমাদের সবার জন্য তোমরা দোয়া করবে, তোমরাও ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। টাইম শেষ না?